গভীর রাত, সম্ভবত একটার কাঁটা ছুঁই ছুঁই। বাইরে তখন নিকষ কালো অন্ধকার, মাঝে মাঝে ঝিঝি প্রকার একঘেয়ে ডাক, আর দূর থেকে ভেসে আসা দু একটা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি তখন ঘরের নিস্তব্ধতাকে সঙ্গী করে নিজের জগতে মগ্ন, হাতে ফোন, আঙুলগুলো অভ্যস্ত ছন্দে স্ক্রিনের ওপর দিয়ে নেচে চলছিল। ফেসবুকের পাতায় ভেসে আসা নিত্য নতুন মিমসগুলো দেখে মৃদু হাসছিলাম, কখনো বা বন্ধুদের আপলোড করা ছবিতে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। চারপাশের সব কিছু যেন এক শান্ত নির্বিঘ্নতার চাদরে মোড়া। আমার মনটাও ছিল ফুরফুরে, দিনের সব ক্লান্তি বা উদ্বেগ যেন এই নিস্তব্ধতার সাথে মিশে গিয়েছিল। কিন্তু আচমকাই সেই নিস্তব্ধতা ভঙ্গ হলো। আমার হাতে থাকা ফোনটা হঠাৎই কেঁপে উঠল, স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নাম্বারের ঝলকানি। এই গভীর রাতে এই অপ্রত্যাশিত কল যেন এক শীতল জলের ছিটার মতো আমার মুখে পড়ল। চমকে উঠলাম আমি, ভ্রু কোঁচকে গেল আমার। এত রাতে কে ফোন করল? বুকের ভেতরটা কেমন যেন এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। হয়তো কোনো জরুরি খবর, নাকি অন্য কিছু। প্রথমে ভাবলাম ধরব না, ইগনোর করে দিলাম। আজকাল তো কত বিরক্তিকর কল আসে, হয়তো কোনো ভুল কল বা কোনো অপ্রয়োজনীয় কথা। মনে মনে ভাবলাম যদি জরুরি হয় তাহলে তো আবার ফোন করবেই। এই ভেবে ফোনটা এক পাশে রাখলাম, কিন্তু বুকের ভেতরের সেই অস্বস্তি যেন কিছুতেই কাটছিল না। একটা অদ্ভুত টান টান উত্তেজনা কাজ করছিল ভেতরে। কি হতে পারে? কিছুক্ষণ পরেই ফোনটা আবার বেজে উঠিল, ঠিক সেই একই নম্বর। এবার আর উপেক্ষা করতে পারলাম না। কি জানি, হয়তো সত্যিই কোনো জরুরি ব্যাপার। হাতটা ধীরে ধীরে ফোনের দিকে বাড়ালাম। বুকের ভেতরটা তখন ধুকধুক করছে। একটা গভীর নিঃশ্বাস নিয়ে রিসিভ বাটনটা টাচ করলাম। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে একটা মৃদু ক্ষীণ স্বর ভেসে এলো, হ্যালো। সেই এক শব্দ, কিন্তু সেই শব্দের ক্ষমতা ছিল হিমশৈলের মতো। আমার মেরুদণ্ড দিয়ে যেন এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি যেন মুহূর্তেই ফিরে গেলাম বহু বছর আগের এক অচেনা অতীতে। শরীরের প্রতিটি লোমকূপ কেন কাঁটা দিয়ে উঠল। এই কণ্ঠস্বর, আমি এই কণ্ঠস্বরকে চিনি। এই কণ্ঠস্বর একসময় আমার জীবনের প্রতিটি স্পন্দন জুড়ে ছিল, আমার প্রতিটি স্বপ্ন, প্রতিটি দিনের শুরু আর শেষের সঙ্গী ছিল। এই স্বরই আমাকে হাসাতো, আমাকে কাঁদাতো, আমাকে বাঁচিয়ে রাখত। আর আজ বহু বছর পর সেই স্বরই যেন আমাকে স্তব্ধ করে দিল, পাথর করে দিল। আমার শ্বাস যেন আটকে গেল। চাপা পড়া ব্যথা, বিস্তৃত কষ্ট, হারানো স্বপ্নের টুকরো, সব কিছু যেন এক নিমেষে জীবন্ত হয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল শত শত স্মৃতি, রঙিন থেকে বিবর্ণ, আনন্দ থেকে বেদনা। প্রতিটি স্মৃতি যেন ছুরির ফলার মতো হৃদয়কে এফোড়োপোড় করে দিচ্ছিল। আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। ভাঙা গলায় অতি কষ্টে কেবল একটি শব্দই উচ্চারণ করতে পারলাম, হ্যালো। আমার গলার স্বর কাঁপছিল, নিজের গলা যেন নিজেকেই অপরিচিত লাগছিল। ওপাশ থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো, এবার কিছুটা দ্বিধা নিয়ে, তোমাকে বিরক্ত করছি না তো? বিরক্ত? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? আমার মস্তিষ্কে তখন সহস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটির সাথে আরেকটি জড়িয়ে যাচ্ছিল। বিরক্ত করছি না? এই প্রশ্নটি এত বছর পর এই মাঝরাতে এই কণ্ঠে শুনতে হবে, এটা আমি কখনো ভাবিনি। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, বিস্ময়, রাগ, কষ্ট আর এক অজানা কৌতূহল। কেন সে এত বছর পর আমার কথা মনে করল? কেনই বা এই গভীর রাতে যোগাযোগ করতে চাইছে? কি উদ্দেশ্য তার? আমাদের মাঝে তো সব সম্পর্ক, সব বাঁধন বহু আগেই ছিন্ন হয়ে গেছে। সেই ছিন্নতার যন্ত্রণা তো আমাকে দিনের পর দিন, রাতের পর রাত পুড়িয়েছে। আমার মন আর মস্তিষ্কের মধ্যে তখন তীব্র এক যুদ্ধ চলছিল। মন চাইছিল ফোনটা কেটে দিতে, এই কষ্টকর কথোপকথন থেকে মুক্তি পেতে, কিন্তু মস্তিষ্ক আমাকে আটকাচ্ছিল, বলছিল, না, শোনো, সবটা শোনো। কেন সে ফোন করেছে তা জানার অধিকার তোমার আছে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সাহস করে বললাম, না, বিরক্ত করছো না, বলো।
আমার গলার স্বর শুনে হয়তো সেও কিছুটা বুঝতে পারল আমার ভেতরের ঝড়। সে জিজ্ঞেস করল, কেমন আছো? এই প্রশ্নটিও যেন বড্ড বেমানান লাগছিল। এত বছর পর হঠাৎ করে এই প্রশ্ন। আমার জীবনটা কেমন কেটেছে, আমার দিনগুলো কেমন ছিল, তার তো কোনো ধারণাই নেই। তার চলে যাওয়ার পর আমার পৃথিবীটা কেমন ধূলিসাৎ হয়ে গিয়েছিল তা সে জানে না। তবু একটা স্বাভাবিক উত্তর দিতে হবে ভেবে বললাম, আমি ভালো আছি। একটা দীর্ঘশ্বাস গোপন করে আমি পাল্টা জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? আমার প্রশ্ন শুনেই ওপাশ থেকে হঠাৎ এক চাপা কান্নার শব্দ ভেসে এলো। প্রথমে মৃদু, তারপর সে কান্না যেন আর বাঁধ মানল না। ফোঁপিয়ে ফোঁপিয়ে কেঁদে উঠল সে। আমি হতবাক, বুঝতেই পারছিলাম না এসব কি ঘটছে। বুকের ভেতরটা আবার কেমন যেন এক অস্বস্তিতে ছেয়ে গেল। এত বছর পর এত রাতে তার ফোন আসা, তার উপর আবার কান্না। আমার পুরো পৃথিবীটা যেন এলোমেলো হয়ে গেল। কি করে শান্ত করব তাকে? কেনই বা সে কাঁদছে? আমার মন তখন শত প্রশ্ন নিয়ে তোলপাড় করছিল। শান্ত হও, আমি বললাম। আমার কণ্ঠে হয়তো কিছুটা নরম সুর ছিল, যা হয়তো আমি নিজেও আশা করিনি। কি হয়েছে? কাঁদছো কেন? কিছুক্ষণ কথা বলার পর তার কান্না কিছুটা শান্ত হলো। ভেঙে ভেঙে বলতে লাগলো সে তার জীবনের কথা, যা আমার কাছে ছিল এক অবিশ্বাস্য ঘটনা। সে জানালো সে যার সাথে সম্পর্কে ছিল সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। শুধু ছেড়ে যায়নি, তাকে অন্য একজনের জন্য ত্যাগ করেছে। সে আরও জানালো যে সেই ছেলেটিকে তার জীবনে ধরে রাখতে, তার ভালোবাসা ফিরে পেতে কত অনুনয় বিনয় করেছে, কত কেঁদেছে, কত শতবার তাকে অনুরোধ করেছে ফিরে আসার জন্য। কিন্তু সেই ছেলেটি তার কোনো কথাই শোনেনি। সে শুধু নিজের পথেই চলে গেছে, তাকে একা ফেলে রেখে। তার কথাগুলো শুনতে শুনতে আমার কানের ভেতর যেন একটা পুরনো টেপ রেকর্ডার চলতে শুরু করলো। আমার চোখে তখন জল নেই, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন এক হিমশীতল শূন্যতায় ভরে গেল। আর তখনই আমার মনে পড়ল, ঠিক এইভাবেই একসময় আমিও তার কাছে একটু ভালোবাসার জন্য কেঁদেছিলাম। তার একটু সঙ্গ পাওয়ার জন্য, তার একটু সময় পাওয়ার জন্য, তার একটু মনোযোগ পাওয়ার জন্য আমি তার পায়ের কাছে বসে হাত জোর করে কেঁদেছিলাম। আমি আকুল মিনতি করেছিলাম, অনুরোধ করেছিলাম আমাকে ছেড়ে না যেতে। ঠিক যেভাবে সে আজ তার ছেলেটির কাছে অনুনয় বিনয় করেছে, তার ভালোবাসার জন্য কেঁদেছে, ঠিক সেভাবেই আমিও একসময় তার ভালোবাসার জন্য কেঁদেছিলাম। আর ঠিক যেভাবে সেই ছেলেটি তার সাথে থাকতে চায়নি, তার ভালোবাসাকে মূল্য দেয়নি, ঠিক সেভাবেই সেও নিজে কয়েক বছর আগে আমার সাথে থাকতে চায়নি। সেও ঠিক একই রকমভাবে আমাকে পরিত্যাগ করেছিল অন্য একজনের জন্য। আমার সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছিল ক্ষণিকের মোহ বা আকর্ষণের জন্য। সেই দিনের প্রতিটি ঘটনা, প্রতিটি বাক্য, প্রতিটি অশ্রুবিন্দু আমার চোখের সামনে ভেসে উঠল। আমার চোখে জল এলেও ঠোঁটে তখন এক ফালি হাসি ফুটে উঠল। সে হাসি বেদনার হাসি ছিল না, সে হাসি ছিল এক গভীর উপলব্ধির হাসি। আমি ভাবছিলাম, ঈশ্বর আছেন, আর তিনি সত্যিই কর্মফল দেন। নিয়তি বলে একটা কিছু সত্যিই আছে, যা মানুষকে তার কৃতকর্মের ফল ভোগ করায়। অন্যের সত্যিকারের ভালোবাসা নিয়ে ছিনিমিনি করার শাস্তি একদিন ঠিকই ভোগ করতে হয়। ভালোবাসা কোনো খেলা নয়, বিশ্বাস কোনো খেলার পুতুল নয়। যারা এগুলো নিয়ে খেলা করে, তারা একদিন নিজেরা জীবনের খেলার মাঠে নিজেরাই পরাজিত হয়। আজ সে পরাজিত হয়েছে, ঠিক সেভাবে যেভাবে সে একদিন আমাকে পরাজিত করেছিল। আমার সেই নীরব হাসি যেন তার কান্নার শব্দ ছাপিয়ে আমার নিজের কানেই বাজছিল। সে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। কাঁদতে কাঁদতে সে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। তার কণ্ঠে ছিল গভীর অনুশোচনা, আত্মগ্লানি। সে বারবার বোঝানোর চেষ্টা করল যে সে কত বড় ভুল করেছে, আমাকে ছেড়ে গিয়ে তার জীবন কত অর্থহীন হয়ে গেছে, সে কত একা হয়ে গেছে। সে আমাকে অনুরোধ করল তাকে ক্ষমা করে দিতে এবং তার জীবনে আমাকে আবার ফিরিয়ে নিতে। তার কণ্ঠে ছিল অসহায়তা, যা একসময় আমার কণ্ঠে ছিল। আমি তার কথাগুলো শুনছিলাম। তার প্রতিটি শব্দ যেন আমার অতীতের প্রতিটি আঘাতকে জাগিয়ে তুলছিল। আমি তাকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, আমি তাকে ক্ষমা করে দিলাম, কারণ ক্ষমা করে দিলে মনের বোঝা হালকা হয়, নিজের শান্তি আসে। তার ভুলের জন্য
আমি আর আমার মনকে ভারাক্রান্ত রাখতে চাইনি। আমি বললাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার এই উত্তর শুনে হয়তো সে কিছুটা স্বস্তি পেল। তারপরেই সে জিজ্ঞেস করল, আমরা কি আবার একসঙ্গে হতে পারি না? এই কথাটি শোনা মাত্রই আমার বুকের ভেতরটা যেন হিমশীতল হয়ে গেল। আমার সেই পুরনো দিনের সমস্ত বেদনাদায়ক স্মৃতি, প্রতিটি ঘটনা, প্রতিটি আঘাত, প্রতিটি অপমান একের পর এক চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠল। আমার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলো যখন আমি তার পেছনে ছুটেছিলাম, যখন আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমার ভালোবাসার গভীরতা, যখন আমি তাকে বলেছিলাম, একবার ফিরে এসো, আমি সব ঠিক করে দেব। কিন্তু সে আমার দিকে একবার ফিরেও তাকায়নি। সে তখন অন্য কারো মোহে অন্ধ ছিল। আমার শত আকুতি, শত চোখের জল তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি। সে আমাকে প্রত্যাখ্যান করেছিল নির্মমভাবে। আর আজ সে আমাকে ফিরিয়ে নিতে চাইছে। আমার চোখে তখন জল টলমল করছিল, কিন্তু এই জল অতীতের দুঃখের ছিল না। এই জল ছিল বর্তমানের দৃঢ়তার। দীর্ঘশ্বাস ফেলে আমি তাকে উত্তর দিলাম, না। আমার কণ্ঠে হয়তো কিছুটা দৃঢ়তা ছিল যা তাকে অবাক করল। আমি বললাম, আমি আর তোমার কাছে ফিরতে চাই না। আমি তোমার ভুল ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা করলে নিজের মন হালকা হয়। কিন্তু তোমাকে জীবনে ফিরিয়ে এনে সেই একই ভুল আবার করতে পারবো না। তুমি আমাকে যে কষ্ট দিয়েছ, যে চোখের জল দিনের পর দিন, রাতের পর রাত আমাকে শান্তি দেয়নি, সেগুলো আমি কিভাবে ভুলি বলো? সেই ব্যথা, সেই আঘাত, সেই বিশ্বাস হঠাৎ করে ভুলে গিয়ে আবার তোমার কাছে ফিরে যাওয়া সম্ভব নয়। আমার কণ্ঠস্বর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। আজ তোমার সাথে যা ঘটেছে তা তোমারই কর্মফল। তোমাকে তা ভোগ করতেই হবে। নিয়তির এ বিধান তুমি এড়াতে পারবে না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এ কষ্ট তোমারই সৃষ্টি। আমি আরো বললাম, যদি তুমি বাধ্য হয়ে আমাকে ছেড়ে যেতে, যদি পরিস্থিতি তোমাকে দূরে ঠেলে দিত, তাহলে হয়তো আমি তোমাকে মেনে নিতে পারতাম। হয়তো কিছুটা চেষ্টা করতাম আবার তোমাকে কাছে টেনে নেওয়ার। কিন্তু তুমি অন্য কারোর জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে। তুমি ক্ষণিকের ভালো লাগার জন্য তোমার ভালোবাসার মানুষকে ঠকিয়েছ, বিশ্বাস ভেঙেছ। তুমি আমাকে এমন এক পরিস্থিতিতে ফেলে গিয়েছিলে যখন আমার সমস্ত বিশ্বাস, স্বপ্ন ভেঙে গিয়েছিল। সেই ক্ষতের ওপর আবার নতুন করে সম্পর্ক গড়ার কোনো অর্থ হয় না। সেই ক্ষতগুলো এখনো শুকোয়নি, শুধু দাগ হয়ে রয়ে গেছে। সেই দাগগুলোকে আবার রক্তে মাখাতে আমি পারবো না। আমি দুঃখিত। যদি পারো আমাকে ক্ষমা করো, কিন্তু আমি আর তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমার জীবন এখন অন্য পথে চলছে এবং আমি এই পথেই এগিয়ে যেতে চাই। আর আমাকে যেন আর ফোন করার চেষ্টা করো না। এই কথাগুলো বলেই সেদিন আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, আমি ফোনটা কেটে দিয়েছিলাম। আমার হাতে ফোনটা তখনও কাঁপছিল, আমার বুক ধুকধুক করছিল। কিন্তু এবার সেই ধুকধুকানি ভয়ের ছিল না, ছিল মুক্তির। এই প্রথমবার আমি তাকে কোনো কিছুর জন্য না বলতে পেরেছিলাম। আমি হয়তো কেঁদেছিলাম, কিন্তু নিজের পুরনো ভুল আবার করার সাহস আমার ছিল না। আমার ভেতরটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। জীবনটা এমনই। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মন আর মস্তিষ্কের লড়াইয়ে আমরা দিশে হারা হয়ে পড়ি। মন আমাদের দুর্বল করে দেয়, বারবার পুরনো অভ্যাসের কাছে, পুরনো স্মৃতির কাছে ফিরে যেতে চায়। মন আবেগের বশে এমন সব সিদ্ধান্ত নিতে চায় যা শেষ পর্যন্ত আমাদের জন্য ক্ষতিকর হয়। মন আমাদের অন্ধ করে দেয়, যুক্তিকে ছাপিয়ে যায়।
সে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যেতে চায়, যেখানে অতীতের যন্ত্রণার পুনরাবৃত্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু মস্তিষ্ক আমাদের সঠিক ভুল স্পষ্ট করে চিনিয়ে দেয়। সে যুক্তির পথে হাঁটে, বাস্তবতাকে মেনে নিতে শেখায়। সে বলে, অতীতের ভুল থেকে শেখো, একই গর্তে দ্বিতীয়বার পা দিও না। মস্তিষ্ক আমাদের আত্মমর্যাদা রক্ষা করতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়। আমরা প্রায়শই মনের কথা শুনি এবং মস্তিষ্ককে অবহেলা করি, যার ফলে অনেক ভুল করি। মনের আবেগে ভেসে গিয়ে এমন সব ভুল করি যার ফল আমাদের দীর্ঘকাল ভোগ করতে হয়। সেই ভুলের মাসুল গুনতে গিয়ে আমরা আরও বেশি একা হয়ে যাই, আরও বেশি কষ্ট পাই। তাই এমন কঠিন পরিস্থিতিতে আমাদের অবশ্যই মস্তিষ্কের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত। নিজের মনকে বোঝাতে হবে অতীতের পুনরাবৃত্তি নয়, বরং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ। সেই রাতে ফোনটা কেটে দেওয়ার পর আমি হয়তো একা ছিলাম, কিন্তু আমার মনে ছিল এক অসীম শান্তি, যা বহু বছর পর আমি ফিরে পেয়েছি। সেই শান্তি আমার আত্মমর্যাদার শান্তি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার শান্তি। আর আমি জানি এই শান্তি আমাকে আমার ভবিষ্যতের পথ দেখাবে।